ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও গাজাবাসীর সঙ্গে সংহতি জানাতে শনিবার লাখো মানুষের ঢল নামে রাজধানীতে। ঢাকা ও আশপাশের জেলা থেকে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ জড়ো হন সোহরাওয়ার্দী উদ্যানে। লাখো জনতার উপস্থিতিতে সভাস্থল রূপ নেয় জনসমুদ্রে। সমাবেশে বক্তারা গাজা গণহত্যায় মুসলিম বিশ্বের নেতাদের ভূমিকায় হতাশা জানিয়ে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। মার্চ ফর গাজা ঘোষণাপত্রে গাজায় গণহত্যা বন্ধ, পূর্ব জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করার দাবি জানান তারা। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। স্বাগত সকাল ৯টার বিরতিহীন সংবাদে। এবার জানিয়ে দেব প্রধান শিরোনাম। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্য, দ্রুত সংস্কারের তাগিদ প্রধান উপদেষ্টার। বিএনপির সঙ্গে বৈঠক বুধবার। সব বাধা উপেক্ষা করে বর্ষবরণের অনুষ্ঠান সফল করার প্রত্যয়। চারুকলায় মোটিভ পোড়ানোর ঘটনায় মামলা। ঢাকা সহ ৫ বিভাগে আজ বজ্র সহ কালবৈশাখীর শঙ্কা। বৃহস্পতিবার পর্যন্ত কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস। সংবাদে আরো যা থাকছে। বছরের শেষে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে উৎপাদনে যাচ্ছে ২৮টি প্রতিষ্ঠান। ২ লাখ মানুষের কর্মসংস্থানের আশা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবার জানাবো বিস্তারিত খবর। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানানো হয়েছে। মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্রে পূর্ব জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ারও দাবি জানানো হয়। গাজা ইসরায়েলি আগ্রাসন, গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত রূপ নেয় জনসমুদ্রে। লাখো মানুষের প্রতিবাদী স্লোগানে মুখর সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকা। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানায় তারা। সকাল থেকেই আসতে থাকে লাখো জনতা। মার্চ ফর গাজা সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। সবার হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। সমাবেশে ইসলামী বক্তা মিজানুর রহমান আজাহারি বলেন, প্রতিটি বাংলাদেশি মুসলিমের মনে রয়েছে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা। কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। সমাবেশে যোগ দেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস সহ প্রায় সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে বিকেল ৪টার পর ঘোষণাপত্র পাঠ করা হয়। বলা হয়, ইসরায়েলের সঙ্গে যত চুক্তি আছে তা বাতিল করতে হবে। তোলা হয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার দাবি। জায়নবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। ২, যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৩, ১৯৬৭ সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে। ৪, পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। জায়নবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয় ঘোষণাপত্রে। ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। ২, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ৩, গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। যার যার অবস্থান থেকে ইসরায়েলের সব পণ্য বয়কট করতে মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। শহীদদের শাহাদাতের উসিলায় আমাদের সবাইকে কবুল করেন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সারা বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণ গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করলেও মুসলিম বিশ্বের মোড়ল রাষ্ট্রদের ভূমিকায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, জাতিসংঘ সহ বিভিন্ন বিশ্ব সংস্থার নিষ্ক্রিয়তায় ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। শনিবার দুপুরে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজায় অংশ নিয়ে তিনি কথা বলেন। সকল জনগণ আজকে এই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছে, আমরাও তার শরিক হচ্ছি। তবে দুঃখের বিষয়, মুসলিম বিশ্বের মোড়ল রাষ্ট্ররা ইসরায়েলের বিরুদ্ধে তেমন কোনো প্রতিবাদ করছে না। জাতিসংঘের নীরব ভূমিকা এবং ওআইসি সহ আরব লীগের যে নীরব ভূমিকা এবং নিষ্ক্রিয়তা, সেই জন্য এই গণহত্যা পরিচালিত হওয়ার জন্য তারা সুযোগ পাচ্ছে। গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা শ্রেণী পেশার মানুষ। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানমুখী সড়কে নামে জনতার ঢল। তাদের ব্যানার প্ল্যাকার্ডে ছিল ফিলিস্তিনের প্রতি সংহতি ও ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদ। মার্চ ফর গাজা কর্মসূচির জন্য নির্ধারিত সময় ছিল বেলা ৩টা। তবে শনিবার সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে দেখা যায় ছোট বড় মিছিল। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রাস্তায় ঢল নামে প্রতিবাদী জনতার। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ শান্তিকামী জনতা জড়ো হতে শুরু করেন বাইতুল মোকাররম মসজিদের সামনে। তাদের হাতে দেখা যায় বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা এবং বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড। কুষ্টিয়া থেকে আসছি মার্চ অফ গাজার উদ্দেশ্যে। আমি চাই যে মুসলমানদের প্রতি যে নির্যাতন হচ্ছে এটা রুখে দাঁড়াতে। সকলকে আমি বলতে চাই, ইসরায়েলের যে পণ্যগুলো আছে আপনারা সকলে সেই পণ্যগুলো বয়কট করবেন। ইতিহাসের সভ্যতাকে ম্লান করে দিচ্ছে এই জায়নিস্ট ইসরায়েল। এর জন্য আমরা বাংলাদেশি জনগণ এখানে প্রতিবাদ করতে আসছি। গাজাবাসীর ওপর ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে কর্মসূচিতে অংশ নেওয়ার কথা জানিয়েছেন বিক্ষোভকারীরা। তাদের কণ্ঠে ছিল স্বাধীন ফিলিস্তিনের দাবি। আমি একজন হিন্দু হয়েও বলতে চাই, মানুষের পাশে দাঁড়ানো। ইসরায়েল যেভাবে বিধ্বস্তভাবে যে হামলাগুলো চালাচ্ছে, এগুলো খুবই নিন্দনীয়। আমরা গাজীপুর থেকে এত দূরে শুধুমাত্র ফিলিস্তিনিদের পক্ষে জাস্টিসের জন্য এসেছি। একটাই দাবি, আমাদের ফিলিস্তিন মুসলিম ভাইদেরকে মুক্ত করে দেওয়া। গাজায় সহিংসতা বন্ধে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনকে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে যমুনায় কমিশনের 2 সদস্যের সঙ্গে বৈঠকে তিনি এ তাগিদ দেন। এবছরের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্যে এই তাগিদ দেন ডক্টর ইউনূস। বৈঠকে ডক্টর আলী রিয়াজ ও ডক্টর বদিউল আলম মজুমদার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। জানান, সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা চলছে। শনিবার পর্যন্ত 8টি দলের সঙ্গে কথা হয়েছে। আগামী বৃহস্পতিবার বিএনপির সঙ্গে বৈঠকের কথা রয়েছে বলেও জানান কমিশন সদস্যরা। এছাড়া বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি। এই সাক্ষাতে তারা আগামী জাতীয় নির্বাচনের পথ নকশা ঘোষণা, চলমান সংস্কার প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন। যে ছাত্ররা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি সব রাজনৈতিক দলের শ্রদ্ধা থাকা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ইকো পার্কে এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে অনেক বড়, তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, তাই বিএনপিকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় ভারতের ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ভারত প্রতিবেশী দেশ, 2 দেশের সম্পর্ক মুখোমুখি দাঁড়িয়ে যায় এমন অবস্থা প্রত্যাশিত নয়। যেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, যেই ছাত্ররা এই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি এতটুকু শ্রদ্ধা সকল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের থাকা উচিত। বিএনপি তাদের জায়গা থেকে কিংবা বিএনপির কোনো নেতা তাদের জায়গা থেকে আরও বেশি এই দায়িত্বটি পালন করবেন, কারণ যেহেতু তারা বড় দল, তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। গত 8 মাসে রিজার্ভে হাত না দিয়ে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেছে অন্তর্বর্তী সরকার। রেমিটেন্স প্রবাহ অন্তর্বর্তী সরকারের কারণেই বেড়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। শনিবার দুপুরে চট্টগ্রামের এলজিইডি ভবনে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। সভায় তিনি আরও বলেন, আগামী দিনের সরকারের জন্য
অন্তর্বর্তী সরকার উল্লেখযোগ্য রিজার্ভ রেখে যাচ্ছে। আগে যারা ক্ষমতায় ছিলেন তারা লোভ লালসা থেকে মুক্ত হতে পারেনি, তাই তারা জনগণের টাকা বিদেশে পাচার করেছে বলেও অভিযোগ করেন উপদেষ্টা। এবছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না বলেও জানান তিনি। হজের জন্য 200 জন চিকিৎসক ও 1 কোটি টাকার ওষুধ পাঠানো হবে বলেও তথ্য দেন উপদেষ্টা। মাস দায়িত্ব নিয়েছি, 8 মাস হলো, আমরা রিজার্ভে হাত দিই নাই। রেমিটেন্স বাড়ছে, মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে। আমাদের যত লেনদেন হয়, আন্তর্জাতিক লেনদেন, কোটি কোটি টাকার লেনদেন হয়, এগুলো আমরা মার্কেট থেকে সামাল দিই। বাধা উপেক্ষা করে নববর্ষের অনুষ্ঠান সফল করার প্রত্যয় জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শনিবার রাতে চারুকলা ইনস্টিটিউটে আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি আশা করেন বর্ষবরণের বাকি সব প্রস্তুতি সফলভাবে সম্পন্ন হবে এবং সবাই আনন্দমুখর উৎসবে মেতে উঠবে। এ সময় চারুকলায় পুড়ে যাওয়া মোটিফ আবার তৈরি হবে কিনা সে বিষয়ে উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, তারা আর পেছনে ফিরে তাকাতে চান না। শত্রুর মুখে ছাই দিয়ে চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখের কর্মসূচি সফল করতে চান। কাজ করে যাচ্ছিলাম, খুব অল্প সময় ছিল, পূর্ণ প্রস্তুতি চলছে, এখনও দেখতে পাচ্ছেন। একটা বাধা এসছে, আমরা সে বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছি এবং সবার সহযোগিতা চাচ্ছি। এই ধরনের কাজে কিছু বাধা বিপত্তি থাকবে, কিছু ষড়যন্ত্র থাকবে, আমরা শত্রুর মুখে ছাই দিয়ে ইনশাল্লাহ এগিয়ে যাব। চারুকলা অনুষদের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আছেন এই আয়োজনের সাথে, তাদের সবাইকে আমি স্যালিউট জানাতে চাই। তারা প্রচণ্ড পরিশ্রম করেছেন গত 1 মাস। নাশকতার মাধ্যমে ওনাদের স্পিরিট দমানোর চেষ্টা করা হয়েছিল, আমি এসে দেখলাম যে স্পিরিট দ্বিগুণ হয়ে গেছে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়িতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী চড়ক দেখতে ছিল উপচে পড়া ভিড়। বিভিন্ন পূজা অর্চনার মধ্য দিয়ে চড়ক ব্যক্তির পিঠে 2টো লোহার বর্ষির ফলা ফোঁড়ানো হয়। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই চড়ক হয়ে আসছে শত বছর ধরে। চড়ক দেখতে মূলত হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের নারীরা আসেন বিভিন্ন মানত নিয়ে। দীর্ঘ 10 বছর থেকে এখানে চড়ক হচ্ছেন অরবিন্দু রায়। পাহাড়ে চলছে বর্ষবরণের আয়োজন। খাগড়াছড়িতে সাংগ্রাই শোভাযাত্রা আয়োজন করে মারমা সম্প্রদায়। এ নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, 3টি জাতিগোষ্ঠীর তো এই নববর্ষের উৎসব পালন হচ্ছে, এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে, বিস্তারিত জানাবেন। দেখুন, আজকে মারমাদের সবচেয়ে বড় যে সামাজিক অনুষ্ঠান সাংগ্রাই শোভাযাত্রা, সেটি একটু পরে শুরু হবে। আমি এই মুহূর্তে রয়েছে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে, এখান থেকে শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে। আমরা এখানে দেখছি সকাল থেকে মারমা সম্প্রদায়ের একেবারে বিভিন্ন বয়সের মানুষ, বিশেষ করে তরুণ তরুণী, নারী পুরুষ সবাই কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য এসেছে। এবং আপনি জানেন সাংগ্রাইয়ের একটা বড় অনুষঙ্গ হচ্ছে র্যালি, এবং সেখানে তারা তাদের যে ঐতিহ্যবাহী পোশাক পরে, তাদের যে অলঙ্কার, তার নিজস্ব যে বাদ্যযন্ত্র সেটি পরে তারা নিয়ে কিন্তু তারা সেই র্যালিতে অংশগ্রহণ করে। এবং আমরা দেখছি সরকারি কলেজের মাঠে সময় যত গড়াচ্ছে আসলে এখানে জমায়েতের পরিমাণে বাড়ছে। মারমা ঐক্য পরিষদের পক্ষ থেকে কিন্তু আজকে এই র্যালির বা শোভাযাত্রাটির উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এখানে মূলত মারমা জনগোষ্ঠীর যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা অংশ নিচ্ছে। একই সাথে এই র্যালিটি আজকে প্রধান অতিথি হিসেবে এখানে থাকবেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। এবং এখানে মারমা ঐক্য পরিষদের যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে অন্তত 3 থেকে 5,000 মানুষ এই সমাবেশে এই র্যালিতে অংশ নেবে। এবং র্যালিটি মহিলা কলেজ সড়কে গিয়ে সেখানে যে তাদের ঐতিহ্যবাহী খেলাধুলো রয়েছে সেটি মধ্যে সেখানে তারা ঐতিহ্যবাহী খেলাধুলো হবে। এবং একই সাথে আরও বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। একটা মিউজিয়াম উদ্বোধন করা হয়েছে এবং যারা বয়স্ক মানুষ রয়েছে তাদেরকে স্নান করিয়ে কিন্তু তাদের প্রতি যে শ্রদ্ধা জানানো সেই উৎসবটা করা হচ্ছে। কিছুক্ষণ পরে এই শোভাযাত্রাটা শুরু হবে। খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে এটি একেবারে পুরো শহর ঘুরে মহিলা কলেজ সড়কের এখানে গিয়ে শেষ হবে। এবং আমরা দেখছি এখানে মারমা তরুণীরা বিশেষ করে তারা দলবদ্ধ হয়ে বিভিন্ন পোশাক পরে কিন্তু এখানে অংশ নিয়েছে এবং তারা
তাদের এই র্যালিতে তারা যে বিষয়টা বলছে, তারা বলছে যে প্রতি বছর তারা এই সাংগ্রাই শোভাযাত্রার জন্য অপেক্ষা করে এবং সেই শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের যে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি রয়েছে সেটা জানান দেওয়ার চেষ্টা করে। এবং এই ধরনের র্যালি বা শোভাযাত্রা তাদের যে সংস্কৃতির স্বকীয়তা বা সংস্কৃতি চর্চার, নিজস্ব ভাষা চর্চার যে জায়গাটা রয়েছে বা নিজস্ব যে ঐতিহ্য ধরে রাখার যে একটা বিষয় রয়েছে, তাদের এই যে সাংগ্রাই উৎসব বা নববর্ষ বরণের যে উৎসব, সেই উৎসবের মধ্য দিয়ে তারা কিন্তু একটা মেসেজ দিতে চায়। এবং তারা বলছে যে নতুন যে ইনক্লুসিভ বাংলাদেশ, সমস্ত জাতিগোষ্ঠীর যে উৎসবগুলো রয়েছে সেটি কিন্তু ইনক্লুসিভ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা রাখবে। মারমা সম্প্রদায় সাংগ্রাই উৎসবের খবর খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। নববর্ষ উদযাপন ঘিরে বাহারি পোশাকে সেজেছে রাজধানীর ফ্যাশন হাউস ও বিপণী বিতানগুলো। শাড়ি, সালোয়ার কামিজ কিংবা পাঞ্জাবিতে রঙের বৈচিত্র্যের পাশাপাশি ফুটিয়ে তোলা হয়েছে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী নানা নকশা। গরমের কারণে প্রাধান্য পাচ্ছে সুতির আরামদায়ক কাপড়। নগর জুড়ে পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণের প্রস্তুতি। বর্ষবরণের উৎসবকে আরও রঙিন করে তুলতে বৈচিত্র্যময় পোশাকের সমাহার দোকানে দোকানে। বৈশাখের প্রথম দিন লাল সাদার আবেদন চিরাচরিত। এর পাশাপাশি গাঢ় রঙের মিশেলে তৈরি নানা কাপড়ের সমাহার এবার। শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়ার নকশায়ও এসেছে বৈচিত্র্য। বৈশাখ মানেই হচ্ছে একটা কালারফুল, একটা সুন্দর নতুন একটা বছরের জন্য আমরা নতুন করে তৈরি হই, তো সেটা যেন আমাদের মননে আসে, আমাদের নতুন এগিয়ে যাওয়ার পথে আমাদেরকে আশাবাদ জাগায়। সেজন্য আমরা একটু সুন্দর উৎসবধর্মী রং নিয়ে কাজ করে থাকি। বেইলি রোড, আজিজ সুপার মার্কেট, ধানমন্ডি, মৌচাক, মিরপুর, বনানী সহ বিভিন্ন এলাকার বিপণী বিতানগুলোতে পহেলা বৈশাখ ঘিরে কেনাকাটায় ব্যস্ততা। শিশুদের পোশাক বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। স্বামী স্ত্রীর ম্যাচিং ড্রেস বা শাড়িরও রয়েছে চাহিদা। এমব্রয়ডারি, ব্লক ও স্ক্রিন প্রিন্টের কাপড়ই বেশি পছন্দ ক্রেতাদের। কালারফুল ড্রেসগুলি বৈশাখে একটু বেশি চলে। রেড কালার, অরেঞ্জ কালার, হলুদ কালার, এইসব কালারগুলি বেশি চলতেছে। আমাদের কাছে এইসব কালারগুলোই আছে। ফ্যামিলি কম্বো ড্রেসটা আর কি খুব ভালো চলতেছে, তার সাথে শাড়ি আছে, এগুলো নিয়ে কাজ করা হয়েছে। নতুন পোশাকে নতুন বছরকে বরণের রেওয়াজ মেনে অনেকেই পরিবারের সদস্যদের পাশাপাশি স্বজনদের জন্য কিনে নেন পোশাক। নতুন কিছু কিনতে, নতুন জামা কাপড় কিনতে, ছোট হোক বড় হোক সবাই কিনি, এটার জন্যই আসছি এখানে। ওয়াইফের জন্য শাড়ি, আর ছোট আমার মেয়ে আছে তার জন্য এই বৈশাখী সালোয়ার কামিজ, মানে বৈশাখী সাজে আর কি। প্রথম বৈশাখটা তো ছোট ছিল, এখন একটু বড় হাঁটতে পারছে, 2 বছর হয়নি এখনো, তার জন্যই খুঁজতে আসছি। মৌচাক, গাউসিয়া, নিউ মার্কেট, বসুন্ধরা সিটি সহ বিভিন্ন শপিং সেন্টারে বৈশাখের কেনাকাটায় দেয়া হচ্ছে বিশেষ মূল্য ছাড়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হল চা শ্রমিকদের প্রাণের উৎসব ফাগুয়া। চা জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ভক্তি ও আনন্দের বহিঃপ্রকাশে হয় এই উৎসব। অংশ নেয় বিভিন্ন চা বাগানের 20টিরও বেশি সাংস্কৃতিক দল। জীবনের আনন্দ, বেদনা ও সংগ্রামের গল্প তুলে ধরেন চা শ্রমিকরা। বর্ণিল সাজে, নিজস্ব নৃত্যভঙ্গি, সুরে আচ্ছন্দে মুখর শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান। 4 বছর ধরে এখানে হয়ে আসছে চা জনগোষ্ঠীর প্রাণের উৎসব ফাগুয়া। উৎসবে অংশ নিয়েছে 20টিরও বেশি সাংস্কৃতিক দল। চা জনগোষ্ঠীর গুরুবন্দনা, হোলিগীতি, হাড়ি নৃত্য, ঝুমুর নৃত্যে উঠে আসে শত বছরের ঐতিহ্য। কণ্ঠে প্রকাশ পায় চা শ্রমিকদের আনন্দ, বেদনা আর সংগ্রামের গল্প। ফাগুয়া উৎসবের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যবাহী নৃত্য, ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করি। এক জাতের না, বিভিন্ন জায়গার দল আসছে, বিভিন্ন জাতির, বিভিন্ন সহজাতির দল আছে এবং এগুলো হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী পোশাক। আমরা এগুলো পরে এসেছি এখানে অংশগ্রহণ করার জন্য। শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত চলে উৎসব। চা শ্রমিক, স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নানা বয়সী হাজারো জনতা আসেন উৎসবে। বিভিন্ন তাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরছে, সেগুলো দেখার জন্য এসেছি। চা শ্রমিকরা তাদের নাচ, নৃত্য এবং গান পরিবেশন করেছে, দেখেছি, অনেক দারুণ লেগেছে। সকল মতের মানুষ সমান অধিকার নিয়ে, তার ন্যায্য অধিকার নিয়ে
সমান গুরুত্ব নিয়ে বাস করবে। সেই জন্য এই উৎসবগুলোতে রাষ্ট্রের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা করা অত্যন্ত জরুরি। সংগ্রামী জনগোষ্ঠীর সংস্কৃতি আর আত্মপরিচয়ের বহিঃপ্রকাশ ফাগুয়া উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবার উৎসব আয়োজন করে জেলা প্রশাসন ও ফাগুয়া উদযাপন পরিষদ। এইসব প্রোগ্রামের মাধ্যমে তারা দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের কালচারটাকে তারা তুলে ধরার সুযোগ পায় এবং এর মাধ্যমে তারা উজ্জীবিত হয়, পরস্পর দেখা সাক্ষাৎ করে। দোল পূর্ণিমার তিথিতে মৌলভীবাজারের চা বাগানগুলোতে শুরু হয় রঙের খেলা ফাগুয়া, চলে 20 দিন পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানী সহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বজ্রপাত সহ কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বেলা 2টার মধ্যে বজ্রপাত সহ কালবৈশাখী হতে পারে রাজধানীতে, তবে তীব্রতা কিছুটা কম থাকবে। আর বিকেলের মধ্যে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী হতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এদিকে চট্টগ্রাম, ফেনী, বাগেরহাট সহ 5 জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙামাটিতে 36.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস। বছরের শেষে চট্টগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে উৎপাদনে যাচ্ছে 28টি দেশি বিদেশি প্রতিষ্ঠান। অন্তত 2 লাখ মানুষের কর্মসংস্থান হবে এসব প্রতিষ্ঠানে। সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যোগ দেয়া বিদেশি বিনিয়োগকারীরা পরিদর্শন করেছেন এই এলাকা। এই বিশেষ অঞ্চল দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলছে কর্তৃপক্ষ। মেঘনা ও ফেনী নদীর মোহনায় চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে তোলা হয়েছে দেশের বৃহত্তম জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল NSEZ। করোনা মহামারী সহ বিভিন্ন কারণে কারখানা স্থাপনে ধীরগতি থাকলেও গত বছর থেকে পুরোদমে শুরু হয়েছে নির্মাণ কাজ। এই অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে 155 জন বিনিয়োগকারী তাদের জমি বুঝে পেয়েছেন। সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যোগ দেয়া বিদেশি ব্যবসায়ীরাও NSEZ পরিদর্শনের পর এখানে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। বিনিয়োগ করা নিয়ে আমি অত্যন্ত ইতিবাচক, যে কারণে আমি এখানে এসেছি। আমি এখানে সরকারের সাথে একসাথে বিনিয়োগ নিয়ে কাজ করতে চাই। বিনিয়োগ বান্ধব হলেও এখানে নানা চ্যালেঞ্জও আছে। সেসব চ্যালেঞ্জগুলো সমাধান করা হলে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ তুলে আনতে পারবে। বিনিয়োগকারীদের আগ্রহের কারণে 2টি জোনে প্রায় 1500 একর ভূমি উন্নয়নের কাজ শুরু হয়েছে। আগামী 2 বছরে কি কাজ করা যায়, সেই 2 বছরকে আমরা সর্বোচ্চ টার্গেট নিয়েছি যে 1500 একর জায়গার মতো ডেভেলপ করব, যেখানে সকল প্রকার অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করা হবে। এই বিশাল কর্মযজ্ঞের মাঝেও সংকট রয়েছে জ্বালানি, পানি সহ দক্ষ শ্রমিকের। তবে বিদ্যমান সংকট সমাধানে মধ্য ও দীর্ঘমেয়াদী একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। পানির সংকটের সমাধানে আমাদের প্রথম হলো যে আমরা আন্ডারগ্রাউন্ড থেকে কিছু এই মুহূর্তে তুলছি, বাট খুবই মিনিমাম সেটা আমরা করব। এবং মহুরী প্রজেক্ট থেকে আমরা 100 MLD পানি আনছি। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এখনো পর্যন্ত স্থানীয় ও বিদেশি প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ প্রায় 19 বিলিয়ন মার্কিন ডলার। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মেহেরপুরে তাপপ্রবাহের কারণে ঝরে পড়ছে আমের গুটি, ফলে দুশ্চিন্তা দেখা দিয়েছে আম চাষি ও ব্যবসায়ীদের মধ্যে। লোকসানের ভয়ে আম বাগান কিনছেন না পাইকাররা। গুটি ঝরা বন্ধে গাছের গোড়ায় পানি, সার ও কীটনাশক দেওয়ার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মেহেরপুরে গাছে গাছে পাতার ফাঁকে ফাঁকে দুলছে আমের গুটি। তবে তাপপ্রবাহের কারণে ঝরে পড়ছে এসব আমের গুটি, ফলে এবার আমের কাঙ্ক্ষিত ফলন নিয়ে শঙ্কায় বাগান মালিকরা। এই গাছে প্রচুর আম আসছে, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে রোদের তাপে আমগুলো সব পড়ে যাচ্ছে। আর এই আমগুলো থাকলে প্রচুর আম হতো। বৃষ্টি নাই, তাই মোটা মোটা আম ঝরে যাচ্ছে, না হলে ব্যাপক আম হতো। এবার গুটি ঝরে পড়ায় লোকসানের ভয়ে বাগান কিনছেন না পাইকাররা। এতে চরম বিপাকে পড়েছেন চাষিরা। 4 ভাগের মধ্যে 1 ভাগ আম পুরি ঝরি শেষই হয়ে গেছে, এখন আরো ঝরবে, তাই এটা আমাদের খুবই লসের ভাগ দেখছি।
সেভাবে যদি ঝরতে থাকে তাহলে গাছ অর্ধেক শেষ হয়ে যাবে। তো সেচ দিয়েও গাছের আম ঠেকানো যাচ্ছে না। তো এই পরিমাণে যদি হয় তাহলে তো আমাদের ক্ষতি হয়ে যাবে। এদিকে গুটি ঝরে পড়া রোধে বাগানে পানি ও কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের এই চাষিদেরকে পরামর্শ যে আপনারা যেহেতু কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের আম বাগানে রিং করে সেচ দিতে হবে। ফ্ল্যাট যদি সেচ দিতে তাহলে আমের বাগানের টোটাল বর্ডার দিয়েও ফ্ল্যাট করে সেচ দিতে পারে, তবে রিং পদ্ধতিতে সেচ দিলে ভালো হয়। তাহলে আম ঝরা থেকে তারা যে ঝরে যায় সেটা ঝরাটা রোধ করা যাবে। চলতি বছর জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৮,২৯৮ মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমের সহযোগী দেওয়ান সমীরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানীর ভাটারা থানায় তাদের বিরুদ্ধে এই মামলা হয়। এতে উল্লেখ করা হয় 10 এপ্রিল একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মেয়েদের মাধ্যমে বিভিন্ন বিদেশি রাষ্ট্রদূতসহ ধনাঢ্য ব্যক্তিদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের চেষ্টা করে। জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় দেওয়ান সমীর প্রতারক দলের সদস্য। আসামিরা ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে টার্গেট করে তার সঙ্গে সখ্য তৈরি করে। এক পর্যায়ে ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করে ফাঁদে ফেলে $5 মিলিয়ন দাবি করে তারা। পরে দেওয়ান সমীর এই টাকার জন্য বিভিন্ন মাধ্যমে রাষ্ট্রদূতকে চাপ সৃষ্টি করেন। এদিকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিস আর্থ বাংলাদেশ 2020-এর বিজয়ী মডেল মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে 10 এপ্রিল 30 দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। 8 বছরেও শেষ হয়নি শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ভাষা সৈনিক গোলামাওলা সেতুর নির্মাণ কাজ। কয়েক দফা সময় বাড়ানোর পরও অগ্রগতি অর্ধেকের সামান্য বেশি। এরই মাঝে গেল 5ই আগস্টের পর কাজ ফেলে পালিয়ে যায় ঠিকাদার প্রতিষ্ঠান। সেতুর ঠিকাদার না থাকায় দুর্ভোগে 2 উপজেলার লক্ষাধিক বাসিন্দা। এদিকে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে নির্মাণ কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। 2017 সালে কীর্তিনাশা নদীতে ভাষা সৈনিক গোলাম মাওলা সেতু নির্মাণের কাজ শুরু হয়। 300 মিটার দীর্ঘ সেতুটির প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় কয়েক দফা, ঠিকাদার বদলানো হয় 3 বার। এরপরও 8 বছরের কাজের অগ্রগতি মাত্র 55%। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়া নদী পারাপারের জন্য ফুট ওভারব্রিজের কাজও শেষ হয়নি 2 বছরে। জাজিরা নড়িয়া সড়ক যোগাযোগ সহজ করতে 1997-98 অর্থ বছরে কীর্তিনাশা নদীর উপর নির্মাণ করা হয় সেতু। পরে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় 2015 সালে যানবাহন চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। ভেঙে ফেলা হয় পুরনো সেতুটি, কিন্তু আজও নতুন সেতু না হওয়ায় দুর্ভোগে স্থানীয়রা। আমাদের ট্রলার দিয়ে যাতায়াত করতে হয়, খুব দুর্ভোগ, আমাদের কষ্ট হচ্ছে এপার ওপার প্রতিদিন পারাপার হতে। পাশাপাশি একটা ওই ফুট ওভারব্রিজ করার কথা ছিল, মাত্র 3 মাসের মধ্যে বলছিল কমপ্লিট করে দেবো, সেটাও হয়নি। সমাজের ট্রলার থাকে না, নৌকা দিয়ে পার হইতে হয়, এইভাবে বৃদ্ধ মানুষ দইরা উঠাইতে নামাইতে খুব কষ্ট হয়। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে শীঘ্রই নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে সেতুর কাজ শেষ করা হবে। কাজ ক্যান্সেলের যে পূর্ব ধাপ যেটা সেটা সম্পন্ন করেছি এবং অচিরেই হয়তো আমরা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেলে আমরা নতুন করে ঠিকাদার নিয়োগ করব এবং সেক্ষেত্রে হয়তো কয়েক মাস দেরি হতে পারে আবার নতুন ঠিকাদার আনতে। দ্রুত সেতুর কাজ শেষ করে ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার দাবি 2 উপজেলার লক্ষাধিক মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশালে প্রথমবার অনুষ্ঠিত হলো বাউল গানের আসর সাধু মেলা। বিভিন্ন জেলার 23 জন বাউল সাধক এই উৎসবে অংশ নেন। তাদের মন মাতানো সঙ্গীতে মজে ছিলেন শ্রোতারা। সুফি সাধকের বাণী তৃণমূলে পৌঁছে দিতে পেরে খুশি বাউল শিল্পীরাও। আকাশে ভরা পূর্ণিমার চাঁদ, তারই নিচে বসে বাউল শিল্পীরা গান ধরেছেন মগ্ন হয়ে। এমন পরিবেশে সুরের মূর্ছনায় প্রতিদিনের চেনা জগতের চেয়ে ভিন্ন এক আবহ তৈরি হলো শনিবার রাতে বরিশাল নগরীর বেলস পার্কে। বিকেল থেকে বরিশাল বিভাগের 6 জেলা ও কুষ্টিয়া থেকে এসে অনুষ্ঠানে যোগ দেন বাউল শিল্পীরা। কথা ও সুরের বৈচিত্র্য সবাইকে চেষ্টা করেছে দর্শকের মনে স্থান করে নিতে। শিল্পীরা বলছেন সাধুগুরুর বাণী সাধারণের কাছে পৌঁছে দিতে পেরে কৃতজ্ঞ তারা।
এই জীবের কল্যাণের জন্য এবং জীবের মুক্তির জন্য ফকির লালন শাহ এই বাণীগুলি উনি পদার্পণ করছেন এই পৃথিবীর বুকে। আমরা লালন সাজির সত্য বাণী প্রচার করার জন্যই লালন সাজির গানের মধ্যে কি মেসেজ দিতে চেয়েছে এই মেসেজগুলো সাধারণ যারা আছে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই এই সাধু মেলাতে এসেছি। বরিশালে এমন মরমী গানের আসর দেখতে পেরে খুশি দর্শকরাও। সাধকের এই আয়োজনে আমরা আপ্লুত, সবাই সুরের সাথে থাকুন। এমন অনুষ্ঠান আগামী দিনে আরো হবে বলে জানালেন আয়োজকেরা। এই চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ 1432 উদযাপনকে আমরা এই সাধু মেলার আয়োজন করেছি। উৎসবমুখর পরিবেশে লোকজন এখানে এসছে এটাকে উপভোগ করার জন্য। আমি আর সফলতা কামনা করছি। চৈত্রের শেষ বেলার গরম উপেক্ষা করে কয়েক হাজার দর্শক গভীর রাত পর্যন্ত উপভোগ করেন বাউল গানের আসর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।